পূজনীয় মা, এই মা কথাটি আমি কোনো দিন আপনাকে মন থেকে বলিনি। আজ আপনাকে একখানি চিঠি লেখার খুব ইচ্ছে হলো, তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম। জানি না এই চিঠি আপনার কাছে পৌঁছবে কিনা। আমি সেই বৃদ্ধাশ্রমে আছি, যে বৃদ্ধাশ্রমে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন, আমি এখন সেই রুমে। তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে। ক্ষমা চাওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি, তবু এই চিঠি লিখছি, যদি আপনি ক্ষমা করে দেন। বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখেছিলাম আপনি সংসারটাকে নিজের হাতে রেখেছিলেন। এটা আমার কিছুতেই সহ্য হতো না। মনে হতো যেন আমি বন্দি হয়ে আছি। কিন্তু এটা বুঝতাম না মাথার উপর একটা অভিভাবক থাকা কতটা প্রয়োজন। আপনি যখন বলতেন, বৌমা যতটা খাবে ততটাই নাও, নষ্ট করো না, এই কথাখানি যেন আমার অসহ্য লাগতো। কিন্তু আমি এখন বুঝতে পারি আপনি কোনো খারাপ কথা বলেননি। আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি, শুধুমাত্র নষ্ট করতে বারণ করেছিলেন। আপনার হাতে যখন আপনার ছেলে মাসের বেতনটা তুলে দিত, তখন আমার খুব অসহ্য লাগতো। আমি তখন মনে মনে ভাবতাম কি করে আপনার হাত থেকে মুক্তি পাওয়া যায়। আপনার হাত থেকে মুক্তি পেতে আমি আপনার ছেলের কাছে বায়না করি, আমি তার সাথেই যাব তার কর্মস্থলে। আপনার ছেলে প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক মানিয়ে নিয়েছিলাম কান্নাকাটি করে। প্রথম দিকে বেশ ভালোই ছিলাম দুজনে, কিন্তু পরে যখন আমি অন্তঃসত্ত্বা হই, ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলেন, তখন আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমাদের ভাড়া বাড়িতে। আপনি বাড়ির সব কাজ করতেন, আমাকে সেবা করতেন, তাও যেন আপনাকে আমার অসহ্য লাগতো। আমারও একটা পুত্র সন্তান হয়। আমার সন্তানও আস্তে আস্তে বড় হতে থাকে, সব সময় ঠাম্মা ঠাম্মা করতে থাকে। আমার এই ঠাম্মা শব্দটাও শুনে অসহ্য লাগতো। আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি, কিন্তু আপনি বাংলা মিডিয়ামের যত কবিতা গল্প শোনাতে থাকেন। ছেলে একদিন জেদ করে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে। এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল, একটিতে আমি আর আপনার ছেলে থাকতাম, অপরটিতে আমার ছেলে ও আপনি। ছেলে বড় হচ্ছে, তাই তারও একটা রুমের প্রয়োজন ছিল। আমি আর আপনার ছেলে যুক্তি করলাম, দেশের বাড়ি ও জমি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি তৈরি করব। আপনি কিছুতেই সই করছিলেন না। আপনি বলেছিলেন, ওটা আমার শ্বশুরের ভিটে, ওখানে আমার কত স্মৃতি জড়িয়ে রয়েছে। শেষ পর্যন্ত আপনি সই করলেন। আপনার সাথে আমার কিছুতেই বনিবনা হতো না, তাই একদিন স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর। তখন আমার ছেলে হোস্টেলে পড়ে, তাই আপনার ব্যাপারে কিছুই জানতে পারেনি। আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটি বছর ভালোই ছিলাম। একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই। আমি মনে মনে বললাম, যাক, বাঁচা গেছে। এরপর ছেলে বড় হলো, ছেলের বিয়ে দিলাম।
প্রথম প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতো গেঁয়ো ধুর নই, তাই আমার সাথে আমার বৌমার ভালোই মিল হবে। কিন্তু তা হয়নি। আমার সাথে যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছিল। যে যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো, ঠিক সেই বিষয়ে আমার সাথে আমার বৌমারও হয়। হঠাৎ করে আপনার ছেলের স্ট্রোক হয়, আর সে আমাকে ছেড়ে চলে যায় চিরতরে। আপনার ছেলের বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না। আমার বৌমা থাকতে চায় ফ্ল্যাটে, তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে ওরা। আমাকে আমার ছেলে ও বৌমা বোঝায় যে ফ্ল্যাট বানালে তারা দুটো ফ্ল্যাট নেবে, বাদবাকি ভাড়া দেবে, তাতে অনেক টাকা আসবে। আপনার মতো আমিও কিছুতেই সই করতে রাজি হইনি, কিন্তু আমার ছেলের কান্নাকাটিতে আমি শেষ পর্যন্ত সই করেছিলাম। বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে ছিল দুটো রুম আর একটি কিচেন। আমি আমার ছেলেকে বললাম, কি রে, আমার রুম কোথায়? ছেলে বলল, মা, তোমার রুমের কি দরকার? তুমি আমাদের মেয়ের সাথে মেয়ের রুমেই থাকবে। নাতনির সাথে নাতনির রুমেই থাকছিলাম। নাতনি যত বড় হতে থাকলো, আমার সাথে খারাপ ব্যবহার করছিল। আসলে ওর চাই একটা নিজস্ব রুম। তাই আমার ছেলে ও বৌমা স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার। আজ আমি বৃদ্ধাশ্রমে, যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন। ভাগ্যের কি পরিহাস! আমি কোনো দিনই ভাবিনি আমার সাথে এইরকম একটা ঘটনা ঘটবে। রক্তের গরমে, টাকার গরমে আমরা সব কিছু ভুলে যাই। ভুলে যাই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়। যদি এটা আমি আগে বুঝতাম, তাহলে হয়তো আজ এই দিনটি আমাকে দেখতে হতো না। আমি আকাশের দিকে মিটমিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছি, মা, পারলে আমায় ক্ষমা করে দেন। ইতি আপনার নির্লজ্জ বৌমা।